আমরা জানি সবাই জামাই ষষ্ঠী, কিন্তু আসলে এটা বৈদিক যুগ থেকে অরণ্য ষষ্ঠী। আমার হাতে দেখলাম বৃক্ষ তুলে দেওয়া হলো। বন্দে মাতরকে আমি বললাম, এই ভারতবর্ষ কেমন ধ্রুম দ্বারা সৌভিনী, তো ধ্রুম মানে বৃক্ষ, সেই বৃক্ষ আমাকে তুলে দেওয়া হলো আজকে অরণ্য ষষ্ঠী। এবং ষষ্ঠী হচ্ছেন বৃক্ষের প্রাণের, তিনি হচ্ছেন সন্তান, তার দেবতা, এরকম আমরা ভাবি। এইসব নিয়ে পরে আলোচনা হবে। সকলকে অরণ্য ষষ্ঠীর শুভেচ্ছা এবং আজকের পশ্চিমবঙ্গ দিবস। কিন্তু আজকে মঞ্চে আমি যদি সকলকে জিজ্ঞেস করি, অনেকেই বলবেন এই পশ্চিমবঙ্গ দিবস কথাটি আমরা হয়তো একদম নতুন শুনছি, তাই না? দু একজন ছাড়া, যা আমরা ইতিহাসের অধ্যাপক আছি বা পড়া ইতিহাস, আর ইতিহাস পড়লেও জানবো কোথা থেকে। আমরা যারা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে পড়েছি, আপনারা ভাবুন তো কোথাও কি ছিল এই পশ্চিমবঙ্গ দিবস সিলেবাসে? অথচ যে পশ্চিমবঙ্গে আমরা পড়াশোনা করছি, সেই পশ্চিমবঙ্গটা না থাকলে কিনা আমরা আজকে থাকতেই পারতাম না। সেই ইতিহাস আমরা আলোচনা করব। তো এরকম একটা ভাবনা আমাদের মনে উদিত হয়েছে যে বর্তমানে এই ৪ঠা মের পরে একটা নতুন সরকার এসেছে, তারা জাতীয়তাবাদী ভাবধারণা এবং গৈরিকীকরণের মধ্য দিয়ে তাদের যে ভাবনা, সেগুলোকে আমাদেরকে জোর করে চাপিয়ে কলেজে কলেজে, বিদ্যালয়ে, গ্রামে গঞ্জে, প্রান্তরে, নগরে, সমাজের প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গ দিবসকে পালন করতে বাধ্য করছে। কি হতাশাজনক, কি দুঃখজনক। অথচ যদি আমরা পশ্চিমবঙ্গ রাজ্যটি না থাকতো, স্যার বললেন একটু আগে 22শে মার্চ আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, সেখানে তাদের নির্দিষ্ট দিবস পালন করা হয়। 1 এপ্রিল উড়িষ্যাতে তাদের দিবস পালন করা হয়, উড়িষ্যা দিবস। মহারাষ্ট্রে 1 মে, কর্ণাটকে 1 নভেম্বর, এরকম ছত্তিশগড়, ভারতের প্রত্যেকটি রাজ্যে একটা একটা করে দিবস আছে। তারা তাদের, আমরা জন্মদিন পালন করি আমাদের সন্তানদের, কেক কাটি, বার্থডে। কি আবেগ আমাদের, কেন? আমাদের সন্তান জন্মেছে। আর যখন আমাদের পশ্চিমবঙ্গ কি করে সৃষ্টি হলো, একদম সৃষ্টি হলো। যাবো আমি 1947 সালের 20শে জুন, সেই বেঙ্গল অ্যাসেম্বলি আইনসভার কথাতে। তো তার ইতিহাস কি আমাদের জানার দরকার নেই? আমার সন্তানের জন্মদিবস আমরা মনে রাখি। অথচ যে দেশ, বঙ্কিমচন্দ্র, ভারতবর্ষের যে জাতীয়তা বোধ, ভারতবর্ষের যে রাষ্ট্রবোধ, সেটা কিন্তু আমরা বলি স্পিরিচুয়াল ন্যাশনালিজম। বঙ্কিমচন্দ্র 1874 সালে তারা দুর্গোৎসব, আমার দুর্গোৎসব, সেখানে স্পষ্টভাবে বলছেন ভারত মাতা শৃঙ্খলা পরিহিতা। তারপরে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে তিনি এই গানটি লিখছেন এবং পরে পরানন্দের কণ্ঠে 1882 সালে তিনি স্থান দিলেন কি, এই ভারতবর্ষই হচ্ছে সুজলা সুফলা। যে গানটি দেখলেন আমি মুখস্থ করেছি, মানে কি, আমি মরণ করেছি, আমি ধারণ করেছি। আমি মানি আমার মা শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী সুহাসিনী, তিনি সুমধুর ভাসিনী, তিনি আবার দুর্গা, তিনি আবার বাণী বিদ্যাদায়িনী, তিনি আবার ধরণী ভরণী, তিনি শ্যামলা সরলা। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আর ভারতবর্ষের পূর্ণাঙ্গ রূপটা কি ছিল, সেই ইতিহাস তো আমাদের জানার প্রয়োজন আছে। সেটা অন্য একদিন হবে, যখন অখণ্ড ভারত নিয়ে বলবো। শুধু এইটুখানি জানুন যে 1947 সালে আগে ভারতবর্ষ, তার কোনো এরকম বাংলাদেশ বলে যে রাষ্ট্র এবং পাকিস্তান বলে যে রাষ্ট্র, তা ছিল না, একসাথে ছিল। ভারত মায়ের 2 হাত কেটে ফেলা হয়েছে, মায়ের 2 হাত খণ্ডিত হয়েছে। তার কি করুণ ইতিহাস আমাদের কি একটু জানতে ইচ্ছে হয় না? আমার নাকি আমাদেরকে জানতে দেওয়া হয়নি, নিশ্চিত জানতে দেওয়া হয়নি। ইতিহাসের 80% সিংহভাগ জুড়ে যদি মোগলরা স্থান পেয়ে থাকে, আমি তো বলি সেখানে আকবরের অনেক ভালো ভালো অবদান আছে। কিন্তু সেখানে ঔরঙ্গজেব, শাহজাহানরা মন্দির ভেঙেছেন, সে কথাও যেমন স্পষ্ট করে বলা হয়নি। আবার এই পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হলো সেটাও বলা হয়নি। কিন্তু একটা কথা আছে, ইতিহাসের সব জানেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল
1947 সালের 20 জুন তার আগে থেকে শুরু হয়ে গেছে যে এই বাংলাকে দুটো ভাগ করে একটা হিন্দু হোমল্যান্ড, একটা হিন্দু বাঙালির জন্য নিজস্ব বাসস্থান পশ্চিমবঙ্গ তৈরি করতে হলো। আজকে আমি আলোচনা করব 1932 থেকে 1947, 15 বছর। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। লাস্ট 15 ইয়ার্স, 2011 to 2026, these 15 years, history ends itself by destiny, by nature. I will explain it. আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব কিভাবে সেই সময় গ্রেটার বাংলা করার চক্রান্ত করেছিলেন সুরাউদ্দি, কিভাবে মুসলিম লীগ তাদের লাহোর অধিবেশনে এই পশ্চিমবঙ্গকে, এই সমস্ত বাংলা উত্তর পশ্চিম অংশ এবং উত্তর পূর্ব অংশ, আপনি জিওগ্রাফিটা শুধু ভাবুন, ধ্যান করুন, মনন করুন। আমার হৃদয়ে মননে উদ্ভাসিত ভারত মাতা, আমাকে জিজ্ঞেস করলে আমি পয়েন্ট আউট করে চোখ বুঝে বুঝে বলে দিতে পারবো কোথায় কি আছে। এই হচ্ছে প্রেম, ভালোবাসা মায়ের প্রতি। আজকে লাস্ট 15 ইয়ার্সে আমরা এরকম গ্রেটার বাংলাদেশ করার চক্রান্ত দেখেছি। আমি প্রয়োজন উপলব্ধি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রয়োজন উপলব্ধি করেছিলেন কংগ্রেসের বিধানচন্দ্র রায়, সুরেন্দ্র মোহন ঘোষ, প্রয়োজন উপলব্ধি করেছিলেন সুনীতি কুমার ভাষাবিদ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রমথনাথ ব্যানার্জি, আর অনেক কজনের নাম বলবো, মেঘনাথ সাহা, যে একটি বাঙালি হিন্দু হোমল্যান্ড প্রয়োজন। আজকে 2026 দাঁড়িয়েও আমরা প্রয়োজন উপলব্ধি করেছি। আমাদের উন্নয়ন প্রয়োজন, আমাদের সামাজিক নিরাপত্তার প্রয়োজন, আমাদের নারী জাতির সম্মানের প্রয়োজন, মায়ের সম্ভ্রম রক্ষা করার প্রয়োজন, আমার নিজের বাসস্থান রক্ষা করার প্রয়োজন। তার সাথে সাথে প্রয়োজন আমাদের এই বাংলায় বেঁচে থাকার, আমার মায়ের পৃথিবীর মধ্যে শান্তিতে বসবাস করার। সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল। শ্যামাপ্রসাদ জন্মাচ্ছেন 1901 সালের 6 জুলাই স্যার আশুতোষ মুখার্জির ঘরে। বাংলার বাদ স্যার বললেন, তারপরে তার পড়াশুনো ওগুলো তো সব আমরা করে নেব। 24 সালে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে 29 সাল তিনি কংগ্রেসে যোগদান করছেন। কংগ্রেস তখন ক্যালকাটা ইউনিভার্সিটির একজন মেম্বার বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যেতে পারতেন, তিনি নির্বাচিত হলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তার সাথে কংগ্রেসের দূরত্ব তৈরি হলো। তিনি উপলব্ধি করলেন এই কংগ্রেস যা করছে তা হলো সম্পূর্ণটাই মুসলিম তোষণ, হিন্দু বিরোধী, হিন্দুদের উপর অত্যাচার। যেমন উপলব্ধি করেছিলেন ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, আরএসএস এর প্রতিষ্ঠাতা। তিনি 1910 সালে বাংলায় পড়তে আসেন, অনুশীলন সমিতির কাছ থেকে পাবেন ছদ্মনামে বিপ্লবী কার্যকলাপ শিখেছিলেন। বিএস মুঞ্জে, বলিরাম শিবরাম মুঞ্জে তাকে পাঠিয়েছিলেন। আমার বলিরাম শিবরাম মুঞ্জে হিন্দু মহাসভা, তারা দ্বারা প্রভাবিত হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কিছু কিছু অংশ আমি বলবো, 2-3টে নাম আমার কাছে আসবে এখন। বিনায়ক দামোদর সাগরকর আসবে। তো ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার প্রথম জীবনে যখন আবার কলকাতা থেকে পড়াশোনা করে নাগপুরে গেলেন, তিনি কংগ্রেসে যোগদান করলেন। গান্ধীজির সাথে তার খুব সখ্যতা। কিন্তু আমরা দেখলাম সেই সময় ভারতবর্ষের কংগ্রেস তথা মুসলিম লীগ তখন প্রতিষ্ঠিত হয়ে গেছে 1906 সালে। তারপর 1915 হিন্দু মহাসভা। এই ইতিহাস আমরা সবাই জানি। দেখতে পাচ্ছি একটি বহির ভারতীয় ইস্যু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 18তে বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো। তুর্কির খলিফাকে বন্দী করার জন্য তাকে ছাড়তে হবে, সেই ইস্যু নিয়ে খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন গান্ধী শুরু করলেন। ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার তাতেও সম্মতি দিলেন। কারণ কি? তিনি কখনো হিন্দু মুসলমান ভেদ করতে যাননি। প্লিজ নোট দিস পয়েন্ট, প্লিজ নোট দিস পয়েন্ট। দিস ইজ দ্য হিস্ট্রি, দিস ইজ দ্য হিস্ট্রি। আপনাদেরকে আমি ইন্ডিয়ান আর্কাইভ, আমি আপনাকে স্টেট আর্কাইভের বিভিন্ন রেফারেন্স দিয়ে দিয়ে বলবো এগুলো। ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার সাপোর্ট করছিলেন কংগ্রেসকে। কিন্তু যখন 1921 সালে মোগলাই বিদ্রোহ, মারামারি
অঞ্চলে সেখানে সেই বিদ্রোহের নামে, কৃষকদের অধিকার রক্ষার নামে অগণিত হিন্দুদের মেরে ফেলা হচ্ছে। ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, যিনি কংগ্রেসের হয়ে লড়তে গিয়ে প্রথমে খিলাফত আন্দোলনকে সাপোর্ট করতে গিয়ে জেলে গেলেন, তিনি আবার কংগ্রেস থেকে বেরিয়ে এলেন, সেই শ্যামাপ্রসাদের মতো দূরত্ব তৈরি করলেন। 1925 সালে বিজয়া দশমীর দিন প্রতিষ্ঠা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এমন একটি সংগঠন যে সংগঠন সমাজে থেকে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাজ করবে। আমরা জানি না সেই ইতিহাস, আমাদেরকে শেখানো হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুধুমাত্র কমিউনাল সাম্প্রদায়িক কাজকর্ম করে। আমাদেরকে শেখানো হয়েছে শ্যামাপ্রসাদও তাই করে, হিন্দু মহাসভাও তাই। প্রথমে যৌথভাবে কংগ্রেসের সাথে চলছিল, তারপরে নির্মল চিন্তামণি কেলকার, বাল গঙ্গাধর তিলক, আপনারা জানেন প্রত্যেকে তিলক ছিলেন। 1927 সালে হিন্দু মহাসভার সঙ্গে তারও দূরত্ব তৈরি হলো। 1930 সালে শ্যামাপ্রসাদের সাথে কংগ্রেসের দূরত্ব তৈরি হচ্ছে, তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হলেন। এইবার 1932 সাল আমাদেরকে একটা অ্যাওয়ার্ড অফার করছে, কমিউনাল অ্যাওয়ার্ড। কে? রামসে ম্যাকডোনাল্ড, আমরা জানি। তো তিনি সেই কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটাওয়ারার মাধ্যমে কি বলছে, যে ভারতবর্ষে যে ভোটাভুটি হবে সেই ভোটাভুটিতে হিন্দু মুসলিমদের জন্য আলাদা সিট রিজার্ভেশন, শুধু তাই নয়, দেশের মধ্যে দেশ বিষয়টা বুঝতে হবে। সেখানে হিন্দু মুসলিম ক্যান্ডিডেট থাকবে এবং মুসলিমদের মুসলমান প্রতিনিধিরাই নির্বাচন করতে পারবে। আর তখন বাংলার কি অবস্থা? তখন এই পশ্চিমবঙ্গ যে অখণ্ড বাংলাদেশ, বাংলায় 56%, 1931 সেন্সাস অনুযায়ী 56% মুসলমান, 44% হিন্দু। তো অটোমেটিক্যালি মুসলিম মেজরিটি ক্যান্ডিডেট পেয়ে যাবে। অনেকে যুক্তি দিলেন, মেঘনাথ সাহার মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, গান্ধীজি অনশন করলেন, অবশেষে পুনা চুক্তি হলো, ওগুলো আমরা জানি, বি.আর. আম্বেদকরের সাথে। তো সেখানে কি না, এই সম্প্রদায়ের ভিত্তিতে, শুধু তাই নয়, আপনি 2011 থেকে এবার 26 দেখুন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যেখানে যেখানে যাচ্ছেন তিনি বলছেন হিন্দু, তারপরে কি বলছেন, আমার তপশিলি মুন্ডা মতুয়া, প্রত্যেকটা গোর্খা। এই যে হিন্দুকে ডিভাইড এন্ড রুল, ভাগ করবার চক্রান্ত আবার হিস্ট্রি রিপিট করে গেল। সেই হিস্ট্রি চলছিল কিন্তু 1932 সাল থেকে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মধ্য দিয়ে অবশেষে আবার 1935 সালে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে সেই রিজার্ভেশন বলবৎ হলো। 1937 সালে জেনারেল ইলেকশন হলো, সেই জেনারেল ইলেকশনে সেই রকম সিট যে ভাগাভাগি, অটোমেটিক্যালি বাংলার মুসলিম লীগ এবং কৃষক প্রজাপাতি 119টি আসন পেল, আর হিন্দু তপশিলীরা মানে কংগ্রেস আরো অ্যাংলো ইন্ডিয়ান পার্টি এবং আরো অনেক বাংলার অনেক পার্টির শ্রমিকদের জন্য কিছু রিজার্ভেশন ছিল, অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন সব মিলে 80টি সিট পেল। তো এইরকম একটা পরিস্থিতিতে বাংলায় কোয়ালিশন মিনিস্ট্রি তৈরি হলো কৃষক প্রজাপার্টি ফজলুল হক এবং মুসলিম লীগ এর নেতৃত্বে। এবং তারপরে তারা এমন কিছু, বাংলার পরিস্থিতি বুঝতেই পারছি আমরা, খুবই অস্থির, বাংলা এবং পাঞ্জাব খুবই অস্থির পরিস্থিতি। কেন না, ওই যে বর্ণনা করলাম যে হিন্দুদের মধ্যে উচ্চ নিচ বিভেদ করে দেওয়া হলো, আবার হিন্দু মুসলিম ভাগ করে দেওয়া হলো, কারা বললো? লক্ষ্য করুন। এবং এর মধ্যে আবার 1933 সালে কেমব্রিজ থেকে চৌধুরী রহমত আলী খান পাকিস্তান কনসেপ্ট নিয়ে এলো। পাকিস্তান কনসেপ্ট কি? পিতে পাঞ্জাব, এতে আফগানিস্তান, কি এতে কাশ্মীর, এতে সিন্ধু অঞ্চল এবং যে টান আছে তাতে বালুচিস্তানের টান, এইগুলো পাকিস্তান কনসেপ্ট, উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশ। এগুলো ইতিহাস, সত্য এগুলো। তো এই কনসেপ্ট চলছে, একটা উত্তেজনাময় পরিস্থিতি এই বাংলায়। তার মধ্যে আবার ওই 37 সালের যে কোয়ালিশন মুসলিম মিনিস্ট্রি
বা মুসলিম সরকার, মুসলিম গভর্নমেন্ট, তাদের প্রিমিয়ার ছিলেন ফজলুল হক, তারা কি করছে না, তারা কিছু অ্যাক্ট নিয়ে এলো। কি অ্যাক্ট সেগুলো? মানি লেন্ডারিং অ্যাক্ট, যেখানে মহাজন, পূর্ববঙ্গে বেশিরভাগ মহাজন ছিল হিন্দুরা, তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। ল্যান্ড হোল্ডার অ্যাক্ট, সেখানে কি হচ্ছে যে না, পূর্ববঙ্গের যেখানে মুসলিম সম্প্রদায় বেশি, সেই জমিদারদের স্বার্থ শুধু নয়, আগে আমরা জানি চিরস্থায়ী যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, তার মধ্যে যে আমরা যদি এখনো দেখি একটি জমি যদি বন্ধক রাখা হয়, সেই ঠিক সময় যদি টাকা না দিতে পারি, তাহলে মহাজন কি করবে? আমার জমি বা জিনিস নিয়ে নেবে। তো স্বাভাবিকভাবে সেই কৃষকদের, সেই নিম্ন জাতি তপশিলীদের এবং মুসলমান প্রজাদের আক্রোশ গিয়ে করছে জমিদারদের উপর। তো এরকম একটা পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ উপলব্ধি করছেন যে এই তখন কি উপলব্ধি করছেন, বাংলার অবস্থা ভালো নয়। তার মধ্যে আবার বিনায়ক দামোদর সাবরকর তখন রত্নগিরি থেকে, যিনি তখন নজরবন্দি ছিলেন, সেখান থেকে মুক্ত হলেন এবং 37 সালে তিনি হিন্দু মহাসভার প্রেসিডেন্ট হলেন, বাংলা এলেন 39-এ। এবং তার জানাময়ী ভাষণ, সেখানে যে হিন্দুত্ব কনসেপ্ট এবং সঙ্গের দ্বিতীয় সরসঙ্গ চালক মাধবরাম শিবরাম বলভারকার, তাকে গুরুজি বলি, তার একটি বই ইউর আর নেশন উড ডিফাইন, সেটা হলো হিন্দুত্ব কনসেপ্ট, যে পঞ্চবিন্দু। সেই পঞ্চবিন্দু কি? দেশ, ধর্ম, সংস্কৃতি, জাতি এবং ভাষা, এই সব কিছুই হিন্দুদের আছে। তো হিন্দুদের এটা দেশ, বাকি সকলে থাকবে। আমি এই নিয়ে বিস্তারিত পরে যদি ডিপ ডিসকাশন হয় আমি বোঝাবো। রবীন্দ্রনাথ যে বলছেন ভারতৃত্ব কবিতায়, হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় যাবি চীন, সব কুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন, এক দেহে লীন কখনো হয় নাই, এক দেহে লীন হয়নি। আমরা বারবার সেটা দেখেছি, বারবার সেটা প্রমাণিত, এক দেহে লীন হয়নি। এবং আর্যরাও বাইরে থেকে আসেনি, আর্যরাও এখানকার, সেগুলো ডিবেটের বিষয়। যেটা বাস্তব সেটা তিনি উপলব্ধি করছেন কি, যে এইভাবে যদি চলে তো যে পাকিস্তান কনসেপ্ট, সেই পাকিস্তান কনসেপ্ট আবার কিন্তু তখন সমাজের মধ্যে ধিক ধিক করে জ্বলছে। তো এই সমস্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব পশ্চিম ভারতের অংশ কিন্তু চলে যাবে। তো তিনি হিন্দুত্বের আধারে শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝলেন যে এই পশ্চিমবঙ্গকে, এই বাংলাকে বাঁচাতে হবে। তখনও তার মনে কিন্তু বাংলা বিভাগের একটু চিন্তা আসেনি, এবং 46 পর্যন্ত তিনি চাননি কখনো বাংলাকে ভাগ করতে, এটাও কিন্তু বুঝতে হবে। 46 সাল পর্যন্ত বাধ্য হলেন, আসলে তিনি ভাগ করেননি। জওহরলাল নেহরু এক জায়গায় বলছেন যে তুমিও তো বাংলা ভাগে স্বাধীন হয়েছিলে শ্যামাপ্রসাদ তখন বলছে আমি বাংলা ভাগ করিনি, আপনারা এই দেশকে ভাগ করে পাকিস্তান করে দিচ্ছিলেন, আমি পাকিস্তানের থেকে বাংলাকে ছিনিয়ে নিয়েছি। কিভাবে চিনলেন? 1940 সালের 23শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন প্রস্তাব ফরওয়ার্ড করলেন কে? ফজলুল হক। সেখানে কি না ঠিক হলো যে ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশ এবং উত্তর পূর্ব অংশ নিয়ে একটা আলাদা রাষ্ট্র তৈরি হবে, সার্বভৌম রাষ্ট্র, যার নাম পাকিস্তান। শ্যামাপ্রসাদ বুঝলেন এরকম যদি হয় তো বাংলার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেখানে হিন্দুরা থাকে, কোন অঞ্চল? বর্তমান পশ্চিমবঙ্গের যে অংশ, সেই অংশ। আমরা যদি পরে আরো ডিসকাশন করি সেখানে দেখতে পাবো যে পরে যখন দেশ ভাগের দাবি উঠছে, সেখানে তারা আমাদের পুরুলিয়ার মানভূম, বিহারের ভাগলপুর, অসমের সিলেট, এই অংশগুলো চেয়েছিল, কিন্তু গণভোটের মাধ্যমে সিলেট চলে গেলেও পুরুলিয়ার মানভূম এবং বিহারের ভাগলপুর আমাদের মধ্যেই রয়ে গেল। তো এগুলো ইতিহাসের বিষয়। 40 সাল সেই যে লাহোর অধিবেশনের পরে শ্যামাপ্রসাদ বুঝলেন এমন একটা কিছু করতে হবে এই হিন্দু জাতিকে, এবং হিন্দু জাতি কেন বাঁচাতে হবে তারও অনেক এক্সপ্লেনেশন দিচ্ছে। সেগুলো এখানে তাদের মেধা, শিক্ষা, সমস্ত কিছু, উদারতা। अयम नीज परोव्यति करुणानुचेतसम उदारचरितमंतु वसुधैव कुटुम्बकम। जब तक इस दुनिया में हिंदू है तब तक उदारता की वाणी है। हिंदू থাকলেই কিন্তু উদারতা থাকবে, এটা সায়েন্টিফিক্যালি, লজিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত। আপনারা একটু ভাববেন।
তো শ্যামাপ্রসাদ তখন ফজলুল হকের সাথে প্রোগ্রেসিভ কোয়ালিশন মিনিস্ট্রিতে যেতে রাজি হলেন, মিনিস্ট্রি ফর্ম করলেন। স্বার্থ কি শ্যামাপ্রসাদের? হ্যাঁ, শ্যামাপ্রসাদেরও স্বার্থ ছিল, হতে পারে মহাপুরুষ। স্বার্থ ব্যক্তিগত স্বার্থ নয়, তার স্বার্থ ছিল নেশন ফার্স্ট, রাষ্ট্রীয় স্বার্থ। কংগ্রেস, ওই বারবার উদাহরণ দিয়েছি, কংগ্রেস যেভাবে হিন্দুদেরকে সবসময় গুমরাহ করে, বলবো ভুল বোঝায়, হিন্দুদেরকে ভুল পথে চালিত করে, ন্যারেটিভ তৈরি করে। আমি তো মার্কসিস্টদের কথা বলছি না, আলোচনার মধ্যে বলছি না এখানে। সে বিষয়ে সেই ন্যারেটিভ তো 34 বছর তারা খুব বুদ্ধিমান অন্যরকম ভাবে করেছে, সেগুলো পরে আলোচনা হবে। আর দ্বিতীয় স্বার্থ কি? এই হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ বর্তমান, তাকে পাকিস্তানের অংশ থেকে, পাকিস্তান থেকে নিয়ে নেওয়া, এটা ছিল শ্যামাপ্রসাদের মুখ্য দুটি স্বার্থ। আর ফজলুলের স্বার্থ, তাদের যে কোয়ালিশন মিনিস্ট্রি, সেখানে মুসলিম লীগের মন্ত্রীদের যে আধিপত্য, সেটাকে কমানো। এবং ওই সময় 1941 সালের মার্চ মাসে একটা ঘটনা ঘটে, কি না, ঢাকার শাকের বাজার অঞ্চলে দোল খেলাকে কেন্দ্র করে, ঘটনাটি শুনবেন ভালো করে, দোল খেলাকে কেন্দ্র করে দুটি হিন্দুর ছেলে দুজন মুসলিম মহিলার গায়ে দোল দিয়েছিল, রং দিয়েছিল। দোল পূর্ণিমার দিন কেন্দ্র করে দাঙ্গা হয়। দেখুন, বারবার বারবার কিন্তু হিন্দুদেরই হচ্ছে। ইতিহাসের পাতা থেকে জোর করে একে একে উঠে দেয় কত সব রঙ্গ, এই হিন্দু নিধনের ব্যঙ্গ। আমার গান আপনারা শুনে নেবেন। তো সেখানে 27 জন হিন্দুকে মেরে ফেলা হয়, 150 জন আহত হয়। এই ঘটনা সত্য। ফজলুল হক বঞ্চিত হলেন তার মন্ত্রিসভার সদস্য শামসুদ্দিন আহমেদের কাছ থেকে। বলেন প্রমাণ দিয়ে দেবো, প্রমাণ প্রমাণ আছে। প্রসিডিংস অফ বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রসিডিংস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সেখানে কিন্তু এই ঘটনার উল্লেখ আছে। তো ফজলুল হক কৃষকদের নেতা ছিলেন, তিনি অনেকটা ওদের তুলনায় ভালো ছিলেন। শ্যামা হক, প্রোগ্রেসিভ কোয়ালিশন মিনিস্ট্রি তৈরি হলো শ্যামাপ্রসাদ এবং ফজলুল হকের নেতৃত্বে। সেখানে শ্যামাপ্রসাদ ফিনান্স মিনিস্টার হলেন। কিন্তু ওই ন্যারেটিভ তখন মুসলিম লীগের মাথা ধরা দিচ্ছে সৈয়দ সুরাউদ্দিন আর খাজা নিজামুদ্দিন। এরা গ্রামে গঞ্জে এবং কৃষক প্রজা পার্টির সকল মন্ত্রীদেরকে ব্রেনওয়াশ করছে। আরে তোমাদের নেতা ফজলুল হক মুসলমানের ছেলে, সে আঘাত করেছে মুখার্জি বাচ্চার সাথে, কি হচ্ছে এটা? আর ওদিকে তখন বাংলার যিনি গভর্নর, সেই গভর্নরের সাথে মুসলিম লীগের খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই সময় আবার একটা ঘটনা ঘটে 42 সালে মেদিনীপুরে এবং 24 পরগনা যখন অখণ্ড ছিল, একটা বিরাট সাইক্লোন, তাতে প্রায় 11,000 লোক, 75% গবাদি পশু, প্রচুর কোরবানি নষ্ট হয়। প্রচুর আর্থিক দুর্নীতির সাথে যুক্ত মুসলিম লীগ হয়ে পড়েছিল। তো সেখানে এই শ্যামা হক যে মিনিস্ট্রি, তাদের দায়িত্ব বার্তায় তাদেরকে যে প্রাণ বোঝানোর, কিন্তু ইতিহাসের ভিতরে যদি যাই আমরা দেখব, সেই মুসলিম লীগের সাপোর্টে সবাই কিন্তু ঠিক ব্ল্যাক মানে কালোবাজারি করে খাদ্য মজুত করছে, খাদ্য বাড়াতে পারলেন না। 50-এর মর্মান্তর আমরা যাকে বলি, সেই সময় বিরাট দুর্ভিক্ষ হলো, বাধ্য হলেন শ্যামাপ্রসাদ এইসব নানান রকম চাপে ওখান থেকে রিজাইন করতে। ফজলুল হক রিজাইন করলেন। তারপরে তৈরি হলো কোন সরকার? তারপরে তৈরি হলো হচ্ছে আমাদের মুসলিম লীগ এবং আরেকজন গদ্দার যোগেন মন্ডল, অল ইন্ডিয়া সিভিল কাজ ফেডারেশনের নেতৃত্ব যোগেন্দ্রনাথ মন্ডল। তার মহাভঙ্গ হয়েছে পরে, তার মহাভঙ্গ হয়েছে 50 সালে। তার বাড়িতে যখন সবাইকে জ্বালিয়ে দিচ্ছে পূর্ববঙ্গে, সে তখন পালিয়ে এলো এইখানে। আপনারা কি বই করবেন, দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই, শিবপ্রসাদ রায়ের। সেখানে কিভাবে বাংলায় পূর্ববঙ্গের হিন্দুদের দিব্যজ্ঞান বুঝে গিয়েছিল, অনুকূল চন্দ্র, রাম ঠাকুর, প্রত্যেকের, তারা এখানে কিন্তু ধর্ম প্রচার করতে আসেনি, পালিয়ে এসেছিল। এটা ইতিহাসটা সত্য। ঋত্বিক ঘটক তার সিনেমাতে হিন্দুদের দুর্দশা, মুসলিমদের দুর্দশা দেখাচ্ছেন, একবারে তো বলেননি কারণটা কি, কেন পালিয়ে আসছে। আপনারা একটু পড়বেন, জানার প্রয়োজন আছে। তো সেরকম সেই মুসলিম লীগ এবং
তপশিলি যে আমি বললাম অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন, এদের নেতৃত্বে যখন চলছে, নানান ঘটনা ঘটছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা হলো 1946 সাল। 1946 সালে তখন ব্রিটিশ সরকারের লেবার পার্টির নেতা ক্লিমেন্ট অ্যাটলি তিনি কি করলেন, তিনি চাইলেন ক্ষমতা হস্তান্তর করতে। ফেব্রুয়ারিতে পরিকল্পনা হলো, মার্চে এখানে এলেন। 6ই জুন মুসলিম লীগের নেতারা কিন্তু মেনে নিয়েছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হবে, কিন্তু 27 জুলাই 27 থেকে 29 তাদের যে বোম্বে মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু তারা এই ক্ষমতা হস্তান্তরের প্রস্তাবকে মানলেন না। তারা বললেন আমরা এখন স্বাধীন হতে চাই না, কারণ কি এখন যদি স্বাধীন হই তবে কংগ্রেস ক্ষমতা এলে সব হিন্দুরা ক্ষমতা ভোগ করবে। এই যে দ্বিজাতি তত্ত্বটা বারবার বুঝতে হবে। এবং তারপরে এই বছর 1946 সালের 16ই আগস্ট চূড়ামুদ্দিন এবং ওদিকে মোহাম্মদ আলী জিন্না ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিলেন। তারপরে আপনারা জানেন 3 দিন ধরে এই কলকাতায় যে কি প্রকার গণহত্যা হয়েছিল, কত মেয়েদের কেটে ফেলা হয়েছিল, কত মেয়েদের নগ্ন করে ধর্ষণ করে উল্টো ঝুলিয়ে মারা হয়েছিল এই রাজাবাজার মেটিয়াবুরুজি প্রত্যেকটি অঞ্চলে। তার বর্ণনা আছে। আপনারা যদি ওয়েলের ডায়েরি পড়েন, সরকারি হিসাবে তখন তারা বলেছে 4000 লোক মারা গেছে সেই গ্রেট ক্যালকাটা কিলিং, কলকাতা দাঙ্গায়। কিন্তু ওয়েলের ডায়েরি যেটা পরে পেন্ডুলাম মূল 1973 সালে প্রকাশ করেন, সেখানে স্পষ্ট ভাবে বলেন যে এই সংখ্যাটা 4000 নয়, সংখ্যাটা 5000 কলকাতার রাস্তায় পাওয়া গেছে। আর হুগলি নদীর জলে প্রায় 40,000 লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। 15,000 এটা বলছে কে না, ওয়েলের ডায়েরি। আর আরেকজন ছিল, তিনি হচ্ছেন হেনরি টুয়েলাম। তখন তিনি সেন্ট্রাল প্রভিন্স, বাংলা তখন তো 11টি প্রভিন্সে ভাগ ছিল, সেন্ট্রাল প্রভিন্সের তিনি প্রাক্তন গভর্নর। তিনি রয়টার্সের দেওয়া একটি সাক্ষাৎকারে পরিষ্কার বলছেন যে এই সংখ্যাটা 40,000। হুগলি নদীর জলে বহু হিন্দুদের কেটে ভাসিয়ে ফেলে দেওয়া হয়েছে। তখনও পর্যন্ত কিন্তু শ্যামাপ্রসাদ চাইনি বাংলা ভাগ হোক। আবার নোট করতে হবে, তখনও পর্যন্ত শ্যামাপ্রসাদ চাইনি, কারণ সেদিন গোপালচন্দ্র মুখোপাধ্যায়, বিপ্লবী অনুকূল চন্দ্রের ভাই, এরা সকলে নেতৃত্ব দেওয়াতে সেটা রুখে দিয়েছিল। আমরা কখনো চাইনি দেশ ভাগ হোক, কিন্তু তারপরে দেখা গেল পূর্ববঙ্গে যেগুলো মুসলিম মেজরিটি অঞ্চল, দিনের পর দিন দাঙ্গা হতেই চলেছে। তার মধ্যে 10ই অক্টোবর নোয়াখালীর দাঙ্গা আপনারা সবাই শুনেছেন। সেই নোয়াখালীর জমিদার হাট, চৌমুনি, ফেনী, কালীবাজার, লক্ষ্মীপুর, সেখানে কত, আমি নিচে নোয়াখালীর ছেলে, জমিদার হাট থেকে এসেছি, আমি শুনেছি বাপ ঠাকুরদার কাছ থেকে, আমি সব অভিজ্ঞতার কথা বলছি। আমি সেই 11 থেকে 15 সালে বাংলার অভিজ্ঞতার কথা আপনাদের বলতে পারি, কিভাবে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়েছে। আমি ওই পারে ছিলাম নোয়াখালী, এপারে আছি দেবঙ্গায়। আমি জানি হাওড়া, মিনাখা, যোগেশগঞ্জ, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ। আমি জানি দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। সেখানে ভারতবর্ষের ম্যাপের মধ্যে থাকলেও কিভাবে বিস্তীর্ণ অঞ্চল অ্যান্টি সুলতানদের অধীনে চলে গেছে, এবং সেখানে কিভাবে হিন্দু বিদ্বেষী কার্যক্রম হয়। আপনারা দেখেছেন মালদায় হরগোবিন্দ দাস, চন্দন দাস, বাংলাদেশে দীপু দাস, আবার কমরেড প্রদীপ কুমার ভৌমিক যখন শেখ হাসিনাকে 5ই আগস্ট 2024 সালে তাড়িয়ে দেওয়া হয়, তাকেও মেরে ফেলা হয়। তো বারবারই হিন্দুদের উপর আক্রমণ। শ্যামাপ্রসাদ আর চুপ থাকতে পারলেন না। শ্যামাপ্রসাদ এবং আরো অনেক, নির্মল চন্দ্র চ্যাটার্জি, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন আমাদের, তার বাবা, এরা প্রত্যেকে এবার তড়িঘড়ি প্রস্তুত হলেন। ফেব্রুয়ারি মাস থেকে লাগাতার এই বাংলায় সভা সমিতি হতে লাগলো। কি কি বিষয়ে? যে না, এই বাংলার হিন্দু মেজরিটি যে অঞ্চল, বর্তমানে যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গকে একটি ভারতের অন্তর্ভুক্ত করতে হবে, এবং হিন্দুদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, এই হিন্দু হোমল্যান্ড তৈরি করতে হবে। তো এই মর্মে মার্চ মাসে আমরা জানি ইতিহাসবিদ যদুনাথ সরকার, কংগ্রেস যৌথভাবে এবং হিন্দু মহাসভা সকলে যৌথভাবে বিভিন্ন সভা সমিতি করতে লাগলো। তার মধ্যে একটি সভা ইম্পর্টেন্ট,
আজকে যেখানে সভা হচ্ছে সেই তারকেশ্বর হুগলি জেলা, সেখানে 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 3 দিন ধরে অধিবেশন হলো। সেখানে যে রেজুলেশন গুলো নেওয়া হলো কি না, এই সেখানে ম্যাপ তৈরি করা হলো, কোন কোন অংশ এই পশ্চিমবঙ্গে থাকবে, দলিল তৈরি করা হলো, যুক্তি সাজানো হলো। শ্যামাপ্রসাদ পরে গিয়ে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় তার সঙ্গে আলোচনা করলেন, তাকে কনভিন্স করলেন, এবং তারপর আর এদিকে অমৃতবাজার পত্রিকা সেই মার্চ মাসের 23শে মার্চ, 1940 সালের 23শে মার্চ ইম্পর্টেন্ট, আর 1947 সালের 23শে মার্চ জ্ঞানোপ্পাল করলেন, যার রেজাল্ট বেরোলো 22শে এপ্রিল পরের মাসে, যেখানে দেখলাম 98.6% মানুষ চাইছে এই পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড হিসাবে ভারতের সঙ্গে থাকুক। আবার তো তারকেশ্বরে 4 থেকে 6 এপ্রিল রেজুলেশন নিয়ে নেওয়া হলো। তারপরে 1947 সালের 20শে জুন সেই দিন আমরা জানি, তার মাঝখানে পাকিস্তানের পক্ষে যারা সেই বাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বাংলার বঙ্গীয় আইনসভায় দুটো ভাগাভাগি ভাগ হয়ে গেল, একদল পাকিস্তানের পক্ষে এবং একদল এই পশ্চিমবঙ্গের পক্ষে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারত মুক্তির পক্ষে। সেখানেও একটা ওই 20শে জুন 58 জন মানুষ পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিলেন। 58 জন তৎকালীন সদস্যরা, বিধানসভার সদস্যরা, তখন তো বিধানসভা না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তো ভোট দিলেন সেখানে। তো পশ্চিমবঙ্গ তারপর সেই ভোটের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ আমাদের ভারতের অন্তর্ভুক্তি হলো এবং আমরা পশ্চিমবঙ্গ দিবস যা আজকে পালন করছি। কিন্তু এবার আপনারা ভাবুন, এই বিগত কত বছর, 14 সাল থেকে এই পশ্চিমবঙ্গ দিবস পালনের একটা উদ্যোগ আমরা দেখেছি। থিওসফিক্যাল সোসাইটি কলকাতার কলেজ স্কয়ারে, সেখানে মোহিত রায়, সেখানে তথাগত রায়ের মতো যারা অধ্যাপক, তারা সকলে পশ্চিমবঙ্গ দিবস বেসরকারি পালন করছিলেন। তারপরে দেখেছি 2021 সালে বিরোধী আসলে থাকার পরে ভারতীয় জনতা পার্টি তারা কি করলো, পশ্চিমবঙ্গ দিবস বিরোধী হিসেবে পালন করলো, রাজভবনে পালিত হলো। আর আজকে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। তো আপনারা ভাবুন, এই পশ্চিমবঙ্গ দিবস, যে পশ্চিমবঙ্গ না থাকলে আমাদের বাঙালি মেধা, আমাদের বাঙালি অস্মিতা, আমাদের বাংলার যে গৌরব, আমরা যাকে খাঁটি বাঙালিরা বলি, what Bengal think today, India thinks tomorrow, এই ভাবনা এবং আমাদের যে আধ্যাত্মিকতা, যে বাংলায় ঋষি অরবিন্দ, যে বাংলায় রামকৃষ্ণ, যে বাংলায় বিবেকানন্দ, যে বাংলায় ঋষি বঙ্কিমচন্দ্র, যে বাংলায় বিদ্যাসাগর, রামমোহন, সেই বাংলাকে আমরা এরকম ভাবে পেতাম কিনা তার দৃষ্টান্ত আশা করি আমাকে বলে দিতে হবে না। একবার শুধু তাকান বর্তমান পাকিস্তান ও বাংলাদেশের দিকে। নমস্কার।